আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র গুপ্তের আজ মৃত্যুবার্ষিকী ২৩ জানুয়ারি। কারণ আজকের এই দিনই ১৮৫৯ সালে উনি আসলে পরলোক গমন করেছিলেন। সেই জন্য আজকে আমরা কবি হিসেবে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পর্কে টুকটাক জব স্টাডিতে কাজে লাগবে এরকম ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানতে পারি যে ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম এবং মৃত্যু সালটা এটা হচ্ছে ১৮১২ থেকে ১৮৫৯। এটা ইম্পর্টেন্ট, যদিও সব সাহিত্যিক দিয়ে জন্ম বা মৃত্যু সাল ইম্পর্টেন্ট হয় না, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তেরটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ উনি হচ্ছেন যুগসন্ধিক্ষণের কবি। তাই ওনার এখান থেকে যেহেতু একটা যুগের টার্নিং পয়েন্ট হয়েছে, সেদিক থেকে এটা ইম্পর্টেন্ট, আমরা মনে রাখতে পারি। এর আগে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। এছাড়া আমরা দেখতে পারি যে তার হচ্ছে কোন কোন পত্রিকার সম্পাদক তিনি ছিলেন, যেমন সংবাদ প্রভাকর, বা এটাকে আমরা অনেক সময় সংবাদ প্রভাকর বলি। মানে আগে এটাকে সংবাদ প্রভাকরই বলা হতো, তো কিন্তু আধুনিক বাংলায় আমরা এটাকে সংবাদ প্রভাকর হিসেবে দেখি। এছাড়া আসে হচ্ছে যে উনি আসলে উনার ছদ্মনাম কি, কিংবা তাকে হচ্ছে কোন অভিধায় আর কি দেয়া হয়েছিল। প্রথমত হচ্ছে আমরা জানি ওনাকে হচ্ছে ভ্রমণকারী বন্ধু নামেও ডাকা হয়, এই নামে ওনার একটা বই আছে যেহেতু। এছাড়া ওনাকে গুপ্ত কবি বলা হয় যেহেতু ওনার নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটা থেকে এটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আর আমরা দেখতে পাই প্রায়শই চলে আসে কোন কবির জন্ম কোথায় হয়েছে, সেদিক থেকে এটা মনে রাখতে পারি ইনফরমেশনটা, যে ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার কাঞ্চনপল্লীতে। আর তার পারিবারিক পদবি হচ্ছে দাশগুপ্ত। এটা লাইভ এমসিকিউ পরীক্ষায়ও বেশ কয়েকবার এসেছিল, তার পারিবারিক পদবি কি, সেটা হচ্ছে দাশগুপ্ত। এছাড়া আমরা মনে রাখতে পারি যে শিক্ষা জীবন নিয়ে আসলে আমাদের তেমন কিছু পড়তে হবে না, এতটুকু আমরা জানতে পারি যে উনি নিজের চেষ্টায় বাংলা, সংস্কৃত আর হচ্ছে ইংরেজি ভাষা শেখেন, আর বেদান্ত দর্শনে তার পারদর্শিতা ছিল, যদিও এতটা দরকার নেই, এটা তবু একটু মনে রাখতে পারি যদি চাই। উনি সংবাদ রত্নাবলী পত্রিকাতেও ছিলেন ১৮৩২ সালে। অনেক সময় এরকম দিয়ে দেয় যে নিচের কোন পত্রিকায় উনি ছিলেন না, বা নিচের কোন পত্রিকায় ছিলেন, তখন সবগুলো উপরের সবগুলো এই সিস্টেমে যখন থাকে তখন আসলে একাধিক পত্রিকার নামই জানতে হয়। তো প্রথমে আমাদের জানতে হয় সংবাদ প্রভাকরের কথা, এটা হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, কিন্তু পরে কিছুদিন চলার পরে বন্ধ হয়ে যায় এবং ১৮৩৬ সালে পুনরায় চালু হয়, এবং পরবর্তীতে ১৮৩৯ সালে এটা দৈনিকে রূপান্তর হয়। তাহলে সাপ্তাহিক পত্রিকা হিসেবে সংবাদ প্রভাকর চালু হয়, কিন্তু পরে দৈনিকে রূপান্তরিত হয় ১৮৩৯ সালে। এটাও বেশ কয়েকবার এসেছে পরীক্ষাতে। এছাড়া উনি আর যে পত্রিকাগুলোর সঙ্গে জড়িত ছিলেন, সংবাদ সাধুরঞ্জন, সংবাদ রত্নাবলী, যেটার ব্যাপারে আগে বলেছিলাম। তো এই তিনটা আমাদের মনে রাখতে হবে: সংবাদ প্রভাকর, সংবাদ সাধুরঞ্জন, আর হচ্ছে সংবাদ রত্নাবলী। ওনার আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যদি আমরা মনে রাখি, সেটা হবে যে উনি হচ্ছে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন আর কবি গান হচ্ছে সংগ্রহ করতেন। এইভাবে ১২ বৎসর উনি গ্রামে গঞ্জে ঘুরে বিভিন্ন প্রাচীন কবিদের তথ্য সংগ্রহ করেছেন, যার ফলে আমরা এখন অনেক কবিদের কথা জানতে পারছি। নইলে এই যে ভারতচন্দ্র রায়গুণাগরের ক্ষেত্রেও দেখা যায় যে যখন ওনাকে সবাই ভুলতে বসেছিল, তখন মূলত এই যে আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত, উনি তার যে লেখাগুলো এগুলোকে আসলে মেইন স্ট্রিমে আনার ব্যবস্থা করে দেন। বাংলাপিডিয়া থেকে আমরা দেখতে পারি যে ওনার কি কি লেখার কথা বলেছে, যেমন তার মৃত্যুর পর তার রচিত এই যে হিত প্রভাকর, বুধেন্দু বিকাশ, এগুলো প্রকাশিত হয়। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা সংগ্রহ আর সত্যনারায়ণ ব্রত কথা, এগুলো হয়। তো এর মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা সংগ্রহ নিয়ে লিখেছেন। অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মধ্যযুগীয় কয়েকজন রাইটারের যে সংগ্রহ করে তাদের লেখা লিখেছেন। এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে শ্রেষ্ঠ কীর্তি যাদের লিখেছেন: ভারতচন্দ্র রায়গুণাকর, রামপ্রসাদ সেন, নিধু গুপ্ত, হরু ঠাকুর। এই কোবয়ালদের কাহিনী হচ্ছে আমরা এখন অনেকটা ভুলতে বসেছিলাম, কিন্তু ওনার আর কি সংগ্রহের মাধ্যমে এখন আমরা মনে রাখতে পেরেছি। তো এটা ওনার যেহেতু বিসিএস রিটেনেও
ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে প্রশ্ন আসে, মাঝে মধ্যে চলে আসে। তো সেই জন্য আমরা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের এই ব্যাপারটাকেও ইম্পর্টেন্ট হিসেবে মনে করতে পারি। আরেকটা ব্যাপার আমরা বলতে পারি যে ওনার মধ্যে একটা মানে ইংরেজি প্রভাব আর কি বর্জিত খাঁটি বাংলা শব্দ ব্যবহার করার একটা প্রবণতা ছিল, যদিও মাঝে মধ্যে উনি ব্যবহার করতেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উনি চাইতেন যে বাংলা খাঁটি বাংলা শব্দই যেন ওনার লেখাতে থাকে। সেই জন্য অনেক সময় তাকে খাঁটি বাঙালি কবি বলা হয়। এটা রিটেনের প্রশ্ন উত্তরের মধ্যেও ছিল আমাদের। তাছাড়া ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি বাংলা কবিতাগুলোকে হচ্ছে মধ্যযুগীয় ধারা থেকে কিছুটা আধুনিকতার দিকে নিয়ে আসেন। আর তার বৈশিষ্ট্য যদি বলা হয়, উনি হচ্ছে সামাজিক বা ব্যঙ্গ কবিতা লিখতে পছন্দ করতেন। আমরা অলরেডি অনেকগুলো কবিতার নাম জানি, বিশেষ করে তপসে মাছ, এটা খুবই জনপ্রিয় কবিতা তার। আচ্ছা, আমরা কবিতা সেকশনে চলে যাই, বা সাহিত্যিক জীবন। তো ওনার সাহিত্যিক জীবনের মধ্যে বললামই তো যে অনেকগুলো কবিতা ছিল, যেগুলো হচ্ছে মানে মধ্যযুগ কি ছিল আমরা সবাই জানি। মধ্যযুগ ছিল অনেকটা দেবতাদের গুণগান করা হতো, কিন্তু উনি যে যুগসন্ধিক্ষণ হওয়া বলতে আসলে উনি ওই দেবতাদের পূজা মানে ব্যতি রেখে উনি হচ্ছে অন্যান্য ছোট ছোট বিষয়কে আর কি কবিতা তুলে নিয়ে আসতেন। যেমন পাঠা ওনার একটা কবিতা, আনারস একটা কবিতা, তপসে মাছ একটা কবিতা। এই ছোট ছোট বিষয়গুলোকে উনি আর কি গুরুত্ব দিয়ে লিখতেন বা মাহাত্ম্য প্রকাশ করতেন। সেদিক থেকে আর কি ওনাকে বলা হয় উনি আধুনিকতার ভিত রচনা করেছেন। আমরা লাল নীল দীপাবলি পড়ে থাকলে সেখানেও দেখবো যে হুমায়ুন আজাদ এই কথাটা বলেছেন। ওনার মধ্যে কিছু ব্যাপার ছিল অনেকটা গোঁড়ামি, যেমন উনি বঙ্কিমের সাথে কিছুটা ওই দিক থেকে মিল, ওনারা কিছুটা হচ্ছে অনেকটা কি বলা যায় এটাকে, মানে অনেক কিছু ক্ষেত্রে অনেক সংকীর্ণ চেতনার ছিলেন। যেমন বিশেষত ঈশ্বরচন্দ্র গুপ্ত, উনি হচ্ছে বিধবা বিবাহের পক্ষে ছিলেন না। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এটা নিয়ে কাজ করছিলেন তখন উনি এটার বিরোধিতা করেছিলেন প্রথম দিকে। শেষের দিকে হয়তো উনি আংশিক এটার পক্ষে এসেছেন, কিন্তু পুরোপুরি কখনোই আসেননি। হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলিতে এই ব্যাপারে আর কি বলা হয়েছে যে উনি কিছু ক্ষেত্রে আসলেই ওইরকম ছিলেন, বিশেষ করে নারীদের কি বলে এটাকে ক্ষমতায়নের ব্যাপারে ওনার খুব একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি ছিল না। যাই হোক, তো আমাদের যে প্রশ্নটা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তকে খাঁটি বাঙালি কবি কেন বলা হয়, এটা হচ্ছে উনি খাঁটি বাংলা শব্দ ব্যবহার করতেন আর এই যে অনেক ছোট ছোট বিষয়কে নিয়ে আসতেন আর কি, ফোকাসে নিয়ে আসতেন সেই জন্য। তাছাড়া ভাষা ছন্দ আর অলংকার ওনার একটা মধ্যযুগীয় ছিল। বিষয়ের দিক থেকে উনি কিছুটা কিছু কিছু সব সব কবিতায় আবার সব পাওয়া যায় না। কিছু কিছু কবিতা মধ্যযুগীয় ধারারই ছিল, আবার কিছু কিছু কবিতা আধুনিক ধারার ছিল। আর আধুনিক ধারার যে কবিতাগুলো এগুলো মূলত আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন পাঠা, আনারস, তুপসে মাছ, এগুলো আধুনিক ধারার। আচ্ছা, আমরা এখন তার তপসে মাছ কবিতাটা একটু দেখব। এই যে আমাদের তপসে মাছ কবিতা দেখতে পাচ্ছি আমরা। তো ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখার আরেকটা ধারা হচ্ছে উনি অনেক যমক ইউজ করতেন। তাছাড়া ছন্দ নিয়ে ওনার ভালো দখল ছিল, যেটা আমরা এই কবিতা থেকেও দেখতে পারবো। এই কবিতাটা প্রিলিমিনারিতে আসছে বিভিন্ন জবের, এই জন্য আমরা কিছুটা এটা মনে রাখলেই হবে যে তপসে মাছ কবিতাটা কার লেখা। তবু যেহেতু এটা ইন্টারেস্টিং একটা কবিতা সেই জন্য আমি আর কি আজকের আলোচনা এটাকে রেখেছি। কষিত কনক কান্তি কমনীয় কায়, গাল ভরা গুফদারি তপস্বীর প্রায়। এটা একটা মাছের বর্ণনা, প্রথমে 2 লাইন পড়লে অনেকে এটা টের পাবে না যদি এটার নাম তপসে মাছের না থাকতো। এটাকে তুলনা করা হয়েছে গাল ভরা গোফদারি তপস্বীর প্রায়, মাছটাকে তপস্বীর সাথে তুলনা করেছে। এই জন্য এই কবিতাটা মূলত অনেক বিখ্যাত হয়েছে এইসব সুন্দর সুন্দর চিন্তা ভাবনার কারণে। মানুষের দৃশ্য নৌ বাস করণীরে, মোহন মনির প্রভা ননির শরীরে, পাখি নৌ কিন্তু ধরো মনোহর পাখা, সমধুর মিষ্ট রস সবঙ্গে মাখা। একবার রসনায় যে পেয়েছে তার, আর কিছু মুখে নাহি ভালো লাগে তার। একবার যে তপসে মাছ খেয়েছে তার আসলে অন্য কিছুতে স্বাদ আসবে না, এটা বোঝাতে চেয়েছেন। মাছের যে কত সুন্দর করে প্রশংসা করা যায় এটা এই কবিতা পড়ে আসলে বোঝা যায়। দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয়,
সৌরভে আমোদ করে ত্রিভুবনময়, প্রাণে নাহি দেরি সয়, কাঁটা আঁশ বাছা, ইচ্ছা করে একেবারে গালে দিই কাঁচা। মাছ খাওয়ার জন্য যে কাঁটা বাছা পর্যন্ত তার তর্স হয় না, এর আগেই আসলে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। অপরূপ হেরে রূপ পুত্র সুখ হরে, মুখে দেওয়া দূরে থাক গন্ধে পেট ভরে। এই মাছের টেস্ট আসলে এতই ভালো যে রান্না করার সময় কিংবা এর আগেই হচ্ছে গন্ধেই পেট ভরে যায়, খাবে কি, কি প্রেইজ করা হচ্ছে। কুড়ি দরে কিনে লই, দেখে তাজা তাজা, টপাটপ খেয়ে ফেলি, ছাঁকা তেলে ভাজা। তেলে ভেজেও খাওয়া যায় এটা বলছে। এটা হচ্ছে কুড়ি দরে, তখনকার সময়ে হচ্ছে তাজা তাজা মাছ 20 টাকা দরে কিনা যেত, এখন তো অসম্ভব। টপাটপ খেয়ে ফেলি, ছাকা তেলে ভাজা, ভেজে খায় মাছটা। তো না করে উদর যেই তোমায় গ্রহণ, বৃথায় জীবন তার বৃথায় জীবন। নগরের লোক সব এই কয় মাস, তোমার কৃপায় করে মহাসুখে বাস। যেই সময় এই মাছটা পাওয়া যায় এই সময়ে হচ্ছে মনে হয় জীবনটাই সুন্দর, মহাসুখে বাস করা যায়। আর যারা হচ্ছে পাচ্ছে না এই মাছটা, তাদেরকে বলা হচ্ছে তাদের জীবন বৃথা। দেখেন কত সুন্দর একটা কবিতা। তো এই ছিল আজকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে নিয়ে আমাদের আলোচনা। আশা করি এখান থেকে প্রিলি টেনে এর বাইরে তেমন কিছু আসার কথা না, বা এসেও থাকে না। এগুলো জানা থাকলেই মোটামুটি চলে। বিশেষ করে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিগণের কবি কেন বলা হয় এটা মনে রাখতে হবে। কারণ 1760 থেকে 1860 সাল পর্যন্ত হচ্ছে এই সময় বাংলা সাহিত্য সৃষ্টিতে কিছুটা হচ্ছে আম, কি বলে এটাকে, কিছুটা স্বতন্ত্র যুগ হিসেবে চিহ্নিত করা যায়। কারণ এই সময়টা হচ্ছে আগে ছিল কবি ভারতচন্দ্র রায়, মধ্যযুগের শেষ কবি। এরপর আধুনিক যুগের প্রথম কবি হচ্ছে মাইকেল মধুসূদন। এই দুইজনের মধ্যবর্তী সময়ে আমাদের এই ঈশ্বরচন্দ্র গুপ্ত আসেন। সেইটা একটা কারণ। তাছাড়া ওনার লেখার ধরনও অনেকটা মধ্যযুগীয় আর হচ্ছে আধুনিক যুগের মিশ্রণ পাওয়া যায়। তো এইসব কারণে বলা যায় এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া তো আমরা সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করলাম, সাংবাদিক জীবন নিয়ে আলোচনা করলাম। আর আমরা জানি যে তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, এইরকম একটা ব্যাপারও আসছিল ওনার ভ্রমণকারী বন্ধুর যে বইটাতে সেইখানে। তো গত আসলে প্রিলিমিনারিতে যখন এটা আসছিল, এই যে তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু, এটা আসলে অনেকেই পারেনি। কারণ হচ্ছে কিছুটা আনকমন লেগেছে অনেকের কাছে, খুব বেশি যদিও এটা অনুমান করে দিয়ে দেয়া গিয়েছিল, কারণ ওইখানে যারা ছিল তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্তই আসলে এই ধরনের লেখা লিখতে পারে। এই টাইপের আর কি মক করে লেখা তার দ্বারাই শোভা পায়, এইভাবে অনুমানে আমি দিয়েছিলাম। পরে দেখি হয়ে গেছে। ওই কবিতাটা ইম্পর্টেন্ট যেহেতু একবার চলে আসছে। উনি মূলত মহারানী ভিক্টোরিয়াকে এটা বলেছিলেন, এটাও জানা থাকা আর কি দরকার। ওই কবিতাটা ছিল মূলত নীলকর নামক একটা কবিতা ছিল। ওই কবিতায় উনি বলেছিলেন, তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো, কেবল খাবো খুল বিচিলি ঘুষ। আমরা ভুসি পেলেই খুশি হব, ঘুষি খেলে বাঁচবো না। খুব ইন্টারেস্টিং করে উনি লেখেন। ভিক্টোরিয়াকে সম্বোধন করে বলেছিলেন যেন আর কি তাদেরকে কিছুটা কি বলে এটাকে, আহ, মানে খুব বেশি শাসন বা খুব বেশি অত্যাচার না করা হয়, খুব বেশি আর কি কড়া শাসনে না রাখা হয়, বা স্ট্রিক্ট যেন না থাকে, যেন আর কি আম, কিছুটা আন্তরিকতার সাথে ডিল করা যায়, এই টাইপের ব্যাপার থেকে মূলত অনেকটা লিখেছিলেন। তো এইগুলো জানলেই মোটামুটি হবে আশা করি। এ ছিল। এর বাহিরে আমরা মানে এর বাহিরে আপনারা কেউ যদি ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে আরো ভালো কিছু জানেন তাহলে চাইলে শেয়ার করতে পারেন, যাতে আমিও শিখতে পারি বা অন্যরাও শিখতে পারে।